বলছি তুই তো বাংলা লোকসঙ্গীত গাস, তুই হিন্দি চ্যানেলে গিয়ে কি করবি, কি গান গাইবি? আমি কি করতাম, সব হিন্দি গানের সাথে তো ফোক পেতাম না ম্যাচ করানোর জন্য। ওখানে আমি কিন্তু অনেক গানে কিন্তু আমি নিজে লিখেছি লোকসঙ্গীত। গানে আসাটা এটা কিভাবে হলো? আর সারেগামাপাতে প্রথম চান্স পাওয়াটার গল্পটা একটু বলবে? অ্যাকচুয়ালি আমি আফটার এইচএস আমি আশুতোষ কলেজে ভর্তি হয়েছিলাম বাংলা নিয়ে পড়বো বলে। আমার বাংলা সাহিত্য খুব ভালো লাগে। তো আমি দেখলাম যে না, মানে আমার দ্বারা তাহলে আমি মিউজিকটাকে প্রপারলি করতে পারবো না বা হচ্ছিল না। তো আমি বললাম যে না, আমি এটা করতে পারবো না, আমাকে মিউজিক নিয়ে পড়তে হবে। একটা রিজিওনাল অডিয়েন্সের কাছে পৌঁছানো আর একটা ভাস্ট অডিয়েন্সের কাছে পৌঁছানো, দুটোর পর রেসপন্সের ফারাক কিরকম হয়? রেসপন্স অ্যাকচুয়ালি মানে দুটোই ভালো। কারণ কি, মানে আমি যখন মানে জি বাংলা থেকে বেরিয়ে যখন আমি জি টিভিতে গেছি, সেখানে তো আমি রিজিওনাল হিসেবেই গেছিলাম প্রথমে, কারণ আমি তো ফোক সং নিয়েই গেছি। ঠিক আছে, আমি এটা আমাকে যখন আমি জি টিভিতে অডিশন দিতে যাই, আমাকে সবাই বারণ করেছে, বলছি তুই তো বাংলা লোকসঙ্গীত গাস, তুই হিন্দি চ্যানেলে গিয়ে কী করবি, কী গান গাইবি? তো আমাকে ডেকেছে, ওরা দেখেছে আমার গান জি বাংলাতে, দিয়ে ওরা আমাকে ডেকেছে অডিশনের জন্য। তো আমি গেছি, আমি জানি না যে ওরা কীভাবে আমাকে রিপ্রেজেন্ট করবে। তো আমাকে লোকে যেভাবে ডেকেছে, আমাকে যেভাবে প্রেজেন্ট করতে চেয়েছে, আমি সেভাবে প্রেজেন্ট হয়ে গেছি। তো আমি কিছু করিনি। তো এরকম আর কি। তো ওরকমভাবে হয়নি। তো যখন আমি জি টিভিতে যাই, তখন কিন্তু আমার মানে যে মেন ফ্যান বেস সাপোর্টটা আমি কিন্তু বাংলার অডিয়েন্সের থেকে পেয়েছি ফার্স্ট, কারণ যেহেতু লোকসঙ্গীত রিপ্রেজেন্ট করেছি। তারপরে যখন আমি লোকসঙ্গীতের সাথে সাথে হিন্দি গান মার্চ করাচ্ছে, ওরা আমাকে শিখিয়েছে, মানে যে আমি কি করতাম, সব হিন্দি গানের সাথে তো ফোক পেতাম না মার্চ করানোর জন্য। ওখানে আমি কিন্তু অনেক গানে কিন্তু আমি নিজে লিখেছি লোকসঙ্গীত, অনেক গানে। মানে আমাকে নীরজ কলকার স্যার হেল্প করতেন, যে একটা হিন্দি গান দিল, তার সাথে ওই সুরের ওপরে কম্পোজ করে তার মধ্যে বাংলা লিখতাম, লিখে আমরা ওভাবে প্রেজেন্ট করতাম। এরকম অনেক গান আছে। তো এইভাবে করতাম। তারপরে আস্তে আস্তে হিন্দি লোকেরা আর কি, মানে পুরো শুধু হিন্দি না, মানে ইন্ডিয়ার অন্যান্য, যেরকম আমার প্রচুর সাউথ ইন্ডিয়ান ফ্যান আছে, জানো? হ্যাঁ, আমি রিসেন্টলি একটা সাউথ ইন্ডিয়ান মুভিতেও গান গেয়েছি। হিন্দি রিচ ধরো দেশের বাইরেও, মানে দেশের বাইরেও, হ্যাঁ, নেপাল, পাকিস্তান, হ্যাঁ, প্রচুর। শ্রীলঙ্কায় আমার তেরি দিওয়ানি গানটা কিছুদিন আগে ভাইরাল হয়েছে। হ্যাঁ, মানে যারা হয়তো ভাষাটাও বোঝে না, কিন্তু আর কি হয়ে গেছে ভাইরাল, জানি না কি করে হয়েছে। তো এরকম আর কি, যে মিউজিকটা হচ্ছে এরকমই, যে কোথায় যে কখন গিয়ে উড়ে যাবে, হ্যাঁ, তো ওটা বলার, মানে ওটা কোনো ক্যালকুলেশন করা যায় না অ্যাকচুয়ালি। মানে এটা একটা ম্যাজিকের মতো, যা হবে যখন হবে দেখা যাবে, এরকম আর কি, কোনো কিছু জোর করে হয় না এখানে। এক্স্যাক্টলি। আর না, আমি তোমাকে এবার কিছু একদম বাস্তবোচিত প্রশ্নে আসছি। ধরো তুমি লাইভ শো এগুলো করা কবে থেকে শুরু করলে? আফটার হিন্দি না আফটার সারেগামাপা? আফটার জি বাংলা সারেগামাপা, মানে বাংলাটা? হ্যাঁ, বাংলাটা। না, আমি তোমায় ওটাই জিজ্ঞেস করছিলাম যে ন্যাশনাল রিচ হলে তখন তো আর্টিস্টদের পেমেন্টেরও একটা ফারাক হয়, সেটা কি তোমার ক্ষেত্রেও হয়েছে? বিস্তর। কোথায় কোথায় এখনো পর্যন্ত সোর্স করতে তুমি গেছো? বিদেশের মধ্যে গেছি হচ্ছে সাউথ আফ্রিকায় গেছি। সাউথ আফ্রিকাটা আমার খুব মানে বেশি ভালো লেগেছে। তার কারণ হচ্ছে ওখানে আমি ছোটবেলায় মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শঙ্কর গল্পটি পড়েছিলাম, এবং তখন না আমি যখন পড়ছিলাম তখন আমি জঙ্গল বা পশু পাখি কিরকম আছে না আছে সেগুলো আমি ইমাজিন করতাম। হ্যাঁ, তো আমি যখন সাউথ আফ্রিকা যাই এবং সেখানে আমি জঙ্গল সাফারি করার সুযোগ পাই, ওখানকার লোকাল যারা ছিলেন বাঙালি তারা আমাদেরকে নিয়ে গেছিলেন জঙ্গল সাফারিতে। তো ওখানে খুব অদ্ভুত, ওখানে কিন্তু আমাদের মতো এই পশু পাখিদেরকে আবার আটকে রাখে না, ওখানে ওরা ওপেন আর মানুষকে আটকে রাখে। তো মানুষকে এরকম একটা জাল মতো থাকে, গাড়ি থাকে, তার মধ্যে তুমি মানুষ বসে থাকো আর ওরা ঘুরে বেড়াবে। ওখানে আমি সমস্ত রকম ওই চিতা, তারপরে তোমার ওখানকার যে প্রাণীরা, সিংহ, বাঘ, এগুলো সব দেখেছি। তো ওখানে হচ্ছে আমি ওই ইমাজিনেশন যেগুলো ছোটবেলায় শঙ্কর পড়ে করতাম, টু ডু লিস্টে একটা ডান। হ্যাঁ, টু ডু লিস্টে একটা ডান হয়েছে। আর গেছি হচ্ছে ইউএসএ গেছি, ওখানে নিউ জার্সিতে আমি কল্লোল বলে একটি গ্রুপ আছে, একটি কমিটি আছে, ওখানে আমি প্রোগ্রাম করতে গেছিলাম। ওখানেও ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। মানে বিদেশে কি হয় না, ওখানকার যারা বাঙালিরা তারা না, মানে এখান থেকে যদি তুমি যাও তারা তোমাকে মনে হবে যে তোমার আত্মীয়র মতো এসছে। হ্যাঁ, মানে এত আপ্যায়ন করে, মানে ভাবাই যায় না, মানে অসাধারণ। মানে বাংলাদেশি হোক বা ভারতীয়, দুই রকম, মানে দুপক্ষই তো বাঙালি থাকে, এবং তারা ভীষণ আপ্যায়ন করে। এবং শুধু খাওয়া দাওয়া না, মানে ঘোরানো ফেরানো, মানে সমস্ত কিছু। তো আমার পুরোটাই আর কি, মানে ওখানেই সমস্ত, মানে আবার এরকমও হয়েছে যে তাদের সাথে কথা হচ্ছে, আবার যাব, গেলে কি করব, কোথায় নিয়ে যাবে, এইসব প্ল্যানিং হতে থাকে। এবার সময় পাওয়া যাবে কিনা সেটা একটা বড় বিষয়।
যাই হোক, তোমার এই গানে আসাটা হ্যাঁ, এটা কিভাবে হলো, আর সারেগামাপাতে প্রথম চান্স পাওয়াটার গল্পটাও একটু বলবে? হ্যাঁ, আমি আমার অনেক ছোটবেলায় আমার মা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ঠিক আছে, আচ্ছা। মানে উনি প্রফেশনালি গাইতেন না, বাট উনি নিজে শিখতেন এবং তারপরে নিজে শেখাতেন আমার বাড়িতেই আর কি। তো আমার মা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গান এবং আমার পিসিরাও গান গাইতেন, মানে যেরকম মধ্যবিত্ত বাঙালি বাড়িতে হয়, ক্লাসিক্যাল গান, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, গানের পরিবেশ। হ্যাঁ, গানের পরিবেশ। তো সেখান থেকে গান শেখা শুরু হয়। তারপরে আমার লোকাল একজন আন্টির কাছে আমি শিখতাম, আমাদের পাড়ায় শুভ্রা সেনগুপ্ত, ওনার কাছে আমি গান শিখেছি প্রায় 8 বছর, ঠিক আছে, এবং উনি বিনা পারিশ্রমিকে আমাকে শিখিয়েছেন। এবং আমি মানে ভীষণই, আমি এই ব্যাপারগুলো বলতে চাচ্ছি না কারণ কি সবাই খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় লাইফ স্ট্রাগল নিয়ে শুনতে গেলে, তো মানে ডার্ক সাইড, লাইফের ডার্ক সাইডটা দেখাতে চাইছি। এখন তো তুমি বলতেই পারো। হ্যাঁ, এখন বলতে পারি। তো আমরা যখন ছোট তখনই বিজনেস খারাপ, মানে বন্ধ হয়ে যায়। মানে আমি তোমার থামিয়ে জিজ্ঞেস করছি, তোমার বর্ন এন্ড ব্রট আপ কোথায়? আমার বর্ন এন্ড ব্রট আপ মহেশতলা, সন্তোষপুর। তো আমার বাবার হচ্ছে বিজনেস ছিল ইট ভাটার, ঠিক আছে। তো তারপরে সেই ভাটা বন্ধ হয়ে যায়, গঙ্গার জল ঢুকে যায় বাঁধ ভেঙে। হ্যাঁ, তারপরে আমার ফ্যামিলি ইস্যু হয়, আমার মানে বাবাকে বিট্রে করে একজন আমাদের ফ্যামিলি মেম্বার। তো এরকম নানা খারাপ জিনিস হয়। তো সেখানে আমরা সেই পরিবেশে আমরা বড় হয়েছি, খুবই মানে ঝামেলা ঝাঁটি প্রচণ্ড এইসবের মধ্যে, ক্যাওয়াসের মধ্যে। তো সেই সব কাটিয়ে কাটাতে পেরেছি, তার কারণ আমার মা খুব সাপোর্টিভ ছিলেন এবং মা চাইতেন মানে যত কষ্ট হোক, না খেয়ে থাকলেও মা চাইতো কি বাচ্চারা হচ্ছে সংস্কৃতির মধ্যে দিয়ে বড় হোক। হ্যাঁ, মানে আর্ট, কালচার, মিউজিক এইসবের মধ্যে দিয়ে। মা সবসময় এরকম হতো, ধরো পড়তে বসেছি, হ্যাঁ, পড়তে বসে একটু ঘুম পাচ্ছে বা যেরকম হয় ছোটবেলায় যে পড়তে ইচ্ছে করছে না, তো মা হারমোনিয়াম নিয়ে চলে আসতো, হ্যাঁ, মা গান গাইতো, আমি আর দিদি নাচ করতাম। হ্যাঁ, এইভাবে মা এন্টারটেইন করার, মানে পুরো জিনিসটাকে, মিউজিকটাকে পুরোপুরি ছোটবেলা থেকে মা বসিয়েছে ভেতরে। তো মিউজিকটা কখনো যে মানে পেশা করব এটা কখনো আমার মাথায় মানে অনেক পরে এসেছে। তো প্রথম মিউজিকটা আমাকে খুব হিল করার ছিল, আমাকে খুব হিল করতো মিউজিক। তো তারপরে হচ্ছে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বেনে গেছিল। হ্যাঁ, তো সেই করে আমি আবৃত্তিও শিখেছি, তারপরে গান শিখেছি, ড্রয়িং শিখেছি, সবই শিখেছি যেরকম হয় আর কি। তো তারপরে আমি রবীন্দ্রভারতীতে মিউজিক নিয়ে ভর্তি হই। হ্যাঁ, তো রবীন্দ্রভারতীতে মিউজিক নিয়ে ভর্তি হই এবং যখন ভর্তি হই তখন থেকে আমার গ্র্যাজুয়েশন লেভেলে, আফটার এইচএস মিউজিক নিয়ে। অ্যাকচুয়ালি আমি আফটার এইচএস আমি আশুতোষ কলেজে ভর্তি হয়েছিলাম বাংলা নিয়ে পড়বো বলে, আমার বাংলা সাহিত্য খুব ভালো লাগে। তো বাংলা সাহিত্য পড়তে পড়তে সেকেন্ড ইয়ারে যখন পড়ি তখন সাইডে ওই পলিটিক্যাল সায়েন্স ছিল, তো পলিটিক্যাল সায়েন্সে তো ওই গ্র্যাজুয়েশনের মতোই পড়তে হতো, প্রচণ্ড চাপ ছিল। তো আমি দেখলাম যে না, মানে আমার দ্বারা তাহলে আমি মিউজিকটাকে প্রপারলি করতে পারবো না বা হচ্ছিল না। তো আমি বললাম যে না, আমি এটা করতে পারবো না, আমাকে মিউজিক নিয়ে পড়তে হবে। তখন থেকে আমি রবীন্দ্রভারতীতে পরীক্ষা দিলাম। প্রথমবারে পরীক্ষায় চান্স পাইনি, পরের বারে চান্স পেয়েছি এবং অ্যাডমিশন নিয়েছি। অ্যাডমিশনও মানে প্রচুর, এগুলো অন্যান্য আমি ইয়েতে বলেছি, এগুলো আমি যাচ্ছি না এই ডিটেলসে। যাই হোক, তো তারপরে হচ্ছে যখন রবীন্দ্রভারতীতে ভর্তি হই, তার ফার্স্ট সেকেন্ড ইয়ার থেকে আমার এই বাউল সঙ্গ করা শুরু হয়। তো ততদিন অবধি আমি ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত এসব করতাম। তারপরে আমি লোকসঙ্গীত নিয়ে কাজ মানে শুনতে শুরু করলাম, বা এই বাউল মেলাগুলো তখন কলকাতায় হতো না, তখন ওখানে যেতাম, সেখান থেকে তাদের আশ্রমের খবর নিতাম, কোথায় আশ্রম আছে, কোথায় বাড়ি, সেই বাউল ফকিরদের আশ্রমে যেতাম। এইভাবে আস্তে আস্তে আর কি মিউজিকটাকে, হ্যাঁ, ফোক মিউজিককে। সারেগামাপা হলো হচ্ছে যখন আমি হচ্ছে রবীন্দ্রভারতীর থার্ড ইয়ারে পড়ি, তখন মানে থার্ড ইয়ার কমপ্লিট হতে যাচ্ছে, তখন সারেগামাপার ইয়ে হয়, অডিশন হয়। তো আমি জানতাম না, আমি হচ্ছে তখন আমি হচ্ছে একজন বিদেশি আমার প্রেমিক ছিল, হ্যাঁ, তার সাথে আমি কেরালা গেছিলাম, ঠিক আছে। কেরালাতে আমি ত্রিশূর ইউনিভার্সিটিতে গান গাইতে গেছিলাম। হ্যাঁ, তো গান গাইতে গিয়ে সেখান থেকে যখন ফিরেছি, তার 3 দিনের মধ্যে রবীন্দ্রভারতীর অডিশন, সারেগামাপার অডিশন 3 দিনের মধ্যে। তো আমি গিয়ে মানে বাড়ি এসছি, আমাকে ইউনিভার্সিটি থেকে কল করেছে আমার বন্ধুরা যে এই সারেগামাপার অডিশন হচ্ছে, যাবি? হ্যাঁ, বললাম যে ঠিক আছে, তোরা যাচ্ছিস? হ্যাঁ, যাচ্ছি, হ্যাঁ, যেতেই পারি, এরকম আর কি। তো গেছি, গিয়ে দেখছি মানে বিশাল বড় লাইন। হ্যাঁ, মানে পুজোয় যেরকম ঠাকুর দেখতে লাইন হয় ওরকম লাইন। হ্যাঁ, মাস্টার্স দিয়ে লাইন করেছে। আচ্ছা, এত লাইন ঠেঙিয়ে তো আমি গিয়ে অডিশন দিতে পারবো। যোধপুর পার্ক বয়েসে। তো বিশাল বড় লাইন আছে, এই লাইন ঠেঙিয়ে আমি অডিশন দিতে পারবো না, আমার অত স্ট্যামিনা নেই। তারপর আমি লাইন ছেড়ে দিয়েছি। লাইন ছেড়ে আমি সামনের দিকে এগোচ্ছি যে দেখি কে কে চেনা আছে মিউজিক এর মধ্যে।
তখন এবার যখন বাউল সঙ্গে করি তো আমার ফোক কিছু জনারের কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে যায় আমার ওখানে সারেগামাপার অডিশনে। এবার তারা একটা গ্রুপ করে দাঁড়িয়েছিল সামনের দিকে, হ্যাঁ, তারা আমাকে দেখে বলছে এই অনন্যা কোথায় আছে, বলছে এই যে এসেছিলাম অডিশনে, ঢুকে যা। হ্যাঁ ঢুকে গেছি। এবার কি হয়েছে, আমি চান্স পেয়ে গেছি, ওরা কেউ চান্স পাইনি। আমার খুব খারাপ লেগেছে। হ্যাঁ, আর মানে এইরকম আর কি। তারপরে যাই হোক অডিশন দিয়ে, মানে ওখানে প্রায় 8টা মতো অডিশন দিয়ে, হ্যাঁ 8টা অডিশনে আমি একই গান গেয়েছি। হ্যাঁ, কিন্তু 8টা অডিশন দিতে হয়েছে। দিয়ে লাস্ট অডিশনে আমাকে ওনারা বলছেন যে এবার একটু অন্য গান তুলে আনো, কারণ একই গান তো গাইছো প্রত্যেক অডিশনে এসে। দিয়ে তারপরে যাই হোক অন্য গান তুললাম, চান্স পেলাম। তারপরে হচ্ছে মানে জি বাংলা, তারপরে তোমার এই প্রফেশনাল মিউজিশিয়ান হয়ে যে থাকা, হ্যাঁ তারপরে হ্যাঁ জি বাংলাতে আমি প্রপার ট্রেনিং নিলাম। এই মানে রবীন্দ্র ভারতীতে যখন তুমি গেছো, তুমি মিউজিক নিয়েই কাটাতে, হ্যাঁ হ্যাঁ আরো সুবিধা হলো। রবীন্দ্র ভারতীতে আমি ক্লাস করতাম না, কিন্তু আমাকে রবীন্দ্র ভারতী সবাই চেনে কেন বলতো, আমি পেছনে ঝিলপাড় আছে না, ঝিলপাড়ে সব ওই পেইন্টার্সরা, স্কাল্পচার যারা, তারা হচ্ছে আমার বন্ধু। কারণ আমি ছোটবেলায় বললাম না, আমি পেইন্টিং নিয়ে খুব পছন্দ করতাম, ছবি আঁকা অ্যান্ড স্কাল্পচার। তো আমার সব ওখানে বিল্ডিংটা তো এমনি বিশাল বড়, আর ওই বন্ধুদের সাথে মানে স্কাল্পচার করছি, হ্যাঁ গান গাইছি, মানে আলাদাই আমার জগৎ ছিল। এবং সবাই আমাকে চিনতো। আমার নাটকের মানে আমি ছিলাম মিউজিকে, কিন্তু আমার নাটকের বন্ধু ছিল, পেইন্টিং এর বন্ধু ছিল, স্কাল্পচারের বন্ধু ছিল, সব।